এখানে আছে আমাদের পার্টি সম্পাদক এই জেলার কমরেড কলকাতা সহ আমাদের পার্টির নেতৃত্ব কর্মী সংগঠক যারা আছেন, আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমার গুরুজনের, আমার ভাইরা বোনেরা বন্ধু, বেশ খানিকক্ষণ ধরে এই সবার কাজ চলছে। এর আগে কলকাতা বললো, আমার আগে তার আগে মিনাক্ষী বলেছেন, আরো আমাদের কমরেডরা নিশ্চয়ই বলে থাকবেন কেউ কেউ। আমি খুব দীর্ঘ কথার মধ্যে যাচ্ছি যে এমনিতে আকাশের অবস্থা দেখছি একটু উপরে বৃষ্টিও শুরু হয়েছে, যে কোনো সময় হয়তো জোরে বৃষ্টি নামবে, সুতরাং আমি খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না। তবে এই আগে রান্না করা আমাদের শুরু হয়েছিল আজ থেকে 5 বছর আগে, তার সঙ্গে আজকে আমাদের এই সমাবেশের একটা মিল রয়েছে। এই দুটোই কোনো ভোটে, না রাতে রান্নাঘর না আজকে সমাবেশের দুটোই কোনোটাই কোনো ভোটে জেতার জন্য শুরু হয়নি। আপনারা জানেন যে গতবার এই রাতে রান্নাঘর শুরু হয়েছিল ভোটের ফলাফল বেরোনোর পরে। গোটা বাংলা জুড়ে যখন ভোটের ফলাফল বেরিয়ে গেছিল 2021 সালের 2রা মে আমরা হেরে গেছিলাম, গোটা বাংলা জুড়ে একটাও আসন আমরা জিতিনি। সেই অবস্থায় কোভিডের দ্বিতীয় লকডাউন চলছে, সেকেন্ড ওয়েভ চলছে, লকডাউন চলছে, সেই অবস্থায় এই রাতে রান্নাঘর শুরু হয়েছিল। যে মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন তার জন্য নয়, যে মানুষ আমাদেরকে ভোট দেননি, যার ভোট না দেওয়ার ফলে আমরা গোহারা হেরেছি, সেই মানুষও ওই কোভিডের সময়, সংকটের সময় দেখেছেন, দিনের পর দিন দেখেছেন টিভি খুললেই বিজেপি তৃণমূল, আর দরজা খুলে সিপিএম, দরজা খুলে কমিউনিস্ট পার্টি। সেরকম ছিল রাতে রান্নাঘর, সেরকম আমাদের আজকে এই যে আমাদের সমাবেশ হচ্ছে, আজ থেকে কয়েকদিন আগে ভোট হয়ে গেছে। এখন ভোটেরটা ফলাফল ভালো খারাপ যা হয়েছে হয়েছে। এখন আগামী কয়েক বছরের মধ্যে সেই অর্থে কোনো বড় ভোট নেই। আমার বড় ভোট 2029 সালের লোকসভার ভোট, সামনে কোনো ভোট নেই। তো ভোট থাক কি না থাক, এখন যখন একটা সংকটের অবস্থা হচ্ছে, এই সময় আমরা লড়াই আছি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে। মানুষের কাছে আমরা আবেদন করছি এই লড়াই আপনাদেরকে আমরা আমাদের পাশে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা গত বিশেষ করে 5 বছর যখনই কোনো প্রশ্ন করতে গেছি, কোনো সমালোচনা করতে গেছি, যা করতে গেছি, আজকে ধরুন এই জায়গায় যে রাজশাহীতে আমরা দাঁড়িয়ে আছি, দক্ষিণ কলকাতা লোকসভার মধ্যে এই রাজশাহী বিধানসভা কেন্দ্র বামফ্রন্ট সরকারের সময় থাকে এই এলাকাগুলো, এখানে রাজশাহীর পেছনে ভবানীপুর, মানে আমি যেখানে মঞ্চ, আমার পেছনে হাসলা, ভবানীপুর, কালীঘাট অঞ্চল, ওদিকে দেশপ্রিয় পার্ক, তার পাশে বালিগঞ্জ, বালিগঞ্জের বিশেষ করে মিলন সেতুর এপারটা, রেল লাইনের এপারটা, এই এলাকাগুলো দীর্ঘদিন ধরে এখানে আমাদের পার্টি তুলনামূলক ধরে আরেকটু বড়। এই এলাকাগুলো দীর্ঘদিন ধরে একসময় কংগ্রেসের, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের শক্ত থাকে। এই বিধানসভা কেন্দ্রগুলো বামফ্রন্ট সরকারের সময় আমরা হারতাম। এই বিধানসভা কেন্দ্রের মধ্যে এই যে ওয়ার্ডগুলো রয়েছে, রাজবিহারের কালীঘাটের আশপাশের বেশিরভাগ ওয়ার্ড আমরা বামফ্রন্ট সরকারের সময় হেরেছি। কালীগঞ্জে দিয়ে আমরা কিছু ওয়ার্ড আমরা জিততাম, কিন্তু এই রাজবিহারি থেকে শুরু করে এই চালু মার্কেট, ভবানীপুর, কালীঘাট, চেতনা, এইসব এলাকা আমরা বছরের পর বছর, সহানুভূত এইসব এলাকা বামফ্রন্টের সঙ্গে আমরা বছরের পর বছর হেরেছি। আমরা হাঁটতাম এখান থেকে, তৃণমূল জিতত, বিজেপি জিতত, সেভাবে বিজেপি সরাসরি না জিতলেও ওরা যখন জোট করেছে তৃণমূলের সঙ্গে, ওদের জোট জিতেছে, কখনো কংগ্রেস জিতেছে, তারা জিতত। তার কারণটা হচ্ছে বামফ্রন্ট সরকার সর্বকাশে ছিল না। বুদ্ধদেব ভট্টাচার্য কখনো বিরোধ শূন্য কলকাতার কোনো সভা চায়নি। বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুরা কখনো বিরোধ শূন্য মিলন সভা চায়নি। তাই এই এলাকাগুলো থেকে জাভেদখান হতে পারে, বালিগঞ্জ থেকে, সৌগন্ধ চ্যাটার্জি হতে পারে, এই রাজবিহারী থেকে, টালিগঞ্জ থেকে পঙ্কজ ব্যানার্জি জিতেছিলেন আমাদের সরকারের সময়, মালারায় কাউন্সিলর হতে শাহনগর থেকে, ওখানে কংগ্রেস কমিশনারের মতো মানুষ সিপিআই নেতা বছরের পর বছর কাউন্সিলর ছিলেন, তাকে হারিয়ে বামফ্রন্ট সরকারের সময় কমিশন কাউন্সিলর হয়েছিল। সেটাই একটার পর একটা ইলেকশন জিতেছে। বালিগঞ্জে ঘোষণা করেছিলেন কাউন্সিলর হয়েছে, দেবাশিস কুমার কাউন্সিলর হয়েছেন, দেবাশিস কুমার মৃত হয়ে কাউন্সিলর হয়েছেন আমাদের সরকারের সময়। তার কারণ বামফ্রন্টের সঙ্গে না থাকলে তোমাকে রাজনীতি করতে দেওয়া হবে না, তোমাকে পঞ্চায়েতে পুরো সময় লড়তে দেওয়া যাবে না, জিততে দেওয়া যাবে না, এই নীতিতে আমাদের সরকার চলে যায়। তৃণমূলের সরকার আমার পক্ষে যা প্রশ্ন করেছে একটাই কথা, আমরা ভোটে জিতেছি, তোমরা হেরেছে, শেষ করে থাকো। আর কত ভোট করে গরম হতে গেছে, চুরি কেন হচ্ছে, ডাকাতি কেন হচ্ছে, চাকরি বিক্রি কেন হচ্ছে, খুন কেন হচ্ছে, ধর্ষণ কেন হচ্ছে, একটাই কথা। সিপিএম তোমাদের কথা এমএলএ আছে বিধানসভায়, তোমরা কথা বলছো, মমতা ব্যানার্জি জিজ্ঞাসা করতে তোমাদের কথা এমএলএ আছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি, এই যে দক্ষিণ কলকাতা, যেখানে 1991 সাল থেকে আপনি এমপি থেকেছেন, এই যে দক্ষিণ কলকাতা থেকে জিতে আপনি দেশের মন্ত্রী হয়েছিলেন, যে দক্ষিণ কলকাতা থেকে জিতে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আপনার ঘরের মাটি এই দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে আমরা মমতা ব্যানার্জি আপনাকে জিজ্ঞেস করছি, একদিন আমাদেরকে জিজ্ঞেস করতেন সিপিএম তোমার হাতে কোটা এমএলএ আছে, আজকে আমরা মমতা ব্যানার্জি আপনাকে আপনার হাতে এখন কোটা এমএলএ আছে।
বিধানসভা দেখেছেন, একদিন তৃণমূল সরকার চটিকাটা বলতাম, এখন তৃণমূলকে খালি চটিকাটা বলা যাবে না, এখন বিধানসভার মধ্যে দুটো তৃণমূল হয়েছে, একটা খুনার হলে তৃণমূল চটিকাটা তৃণমূল, আর একটা ঋতুব্রত ব্যানার্জি তৃণমূল বাহিষ্কারা তৃণমূল, এখন দুটো তৃণমূল হয়ে গেছে। আমাদেরকে বলতেন না সিপিএম শূন্য থেকে মহাশূন্য যাবে, মহাশূন্য কে গেল, মহাশূন্য এখন কে গেল, মহাশূন্য কারো পার্টি গেল। আমাদেরকে বলতেন সিপিএম কে এখন রাস্তায় দেখতে পাওয়া যায় না, সিপিএম এখন আসে খালি আদালতে আর না হলে ফেসবুকে। এখন অবস্থা দেখুন, এখন কৃষি আদালতে ছুটছে, হাইকোর্টে ফেসবুক করছে, সিপিআইএম লাল পতাকা নিয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে আছে, অপারের পথে ভেঙে যাচ্ছে যে মানুষের বাড়ি, সেই মানুষের বাড়ির সামনে। আমরা ছিলাম, আমরা আসি, আমরা এই বাংলায় থাকবো। বিশ্বাস করুন, আপনাদেরকে বলছি, দেখুন আমরা এই কথাটা আজকে অনেকদিন ধরে বলছি, তৃণমূল কংগ্রেসের চেহারা আমরা দেখেছি। একটা সময় এরকম সংগঠিত দল না হতো, এদের দলের অনুগামী ছিল, গতি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসতে অনেক মানুষ তারা ছিলেন। এই দেবাশিস কুমার থেকে শুরু করে এই সুব্রত মুখার্জি আজকে মারা গেছেন, যখন সুব্রত মুখার্জি ছিলেন, এই ববি হাকিম থেকে শুরু করে এই মদন মিত্র, এদেরকে আমি একটা সময় দেখেছিলাম খুব সংগঠিত দল না ছিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে ডাকলে পাতলা লোক ধরা হয়েছে, হবে না, সব কিছু আমরা দেখেছিলাম। তৃণমূল জিতেছে, একটা করে ভোট জিতেছে, আর এমন ভাবে দল তুলে দিয়ে পুলিশের গাড়ি চলেছে। বিরোধী দলের আমরা বলতাম পঞ্চায়েত আমাদের রোড দেওয়া হচ্ছে না, বিধানসভায় রোড দেওয়া হচ্ছে না, কে লড়তে যেত না? তৃণমূল, তৃণমূলের ক্ষমতা ছিল ওদের সরকারের আমলে, তৃণমূলের ক্ষমতা ছিল সিপিএমের গাড়ি দিয়ে লড়তে যাবে না, মানের পর একটা থাপ্পড় মাত্র ডান গাড়িটা বাঁধালে বাংলাটা ডান গাড়ি হয়ে যেত, তৃণমূল লড়তে কিন্তু না পুলিশের ছোড়ে। তাই বাড়ি কি আমাদের পঞ্চায়েত মেম্বারদেরকে, পঞ্চায়েতে যারা প্রাপ্তি হবে, বিভিন্ন পৌরসভায় প্রাপ্তি হবে, আমরা বলেছিলাম যেদিন পুলিশ থাকবে না, যেদিন তৃণমূল কংগ্রেস দলটা থাকবে না, কিন্তু বিশ্বাস করুন আমরা জানতাম একদিন মমতা ব্যানার্জি হাত থেকে পশ্চিমবঙ্গ সরকার চলে যাবে। আমরা জানতাম একদিন মমতা ব্যানার্জি হাত থেকে পুলিশ চলে যাবে। আমরা জানতাম একদিন মমতা ব্যানার্জি হাত থেকে বড় বড় প্রমোটার, বিল্ডিং মাফিয়ারা চলে যাবে, ব্যাপারটা চলে যাবে। আমরা জানতাম মমতা ব্যানার্জির হাত থেকে একদিন এলাকার গুন্ডাগুলো চলে যাবে। আমরা এগুলো সব জানতাম, কিন্তু বিশ্বাস করুন আমরা কেউ আমাদের বাবার জন্য কোনদিন ভাবিনি মমতা ব্যানার্জি হাত থেকে একদিন তৃণমূল কংগ্রেসের প্রতীক্ষাও চলে যাবে, মমতা ব্যানার্জি হাত থেকে একদিন কাজগুলো চলে যাবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে যেমন দেখলে করোনা হয়, খালি হাতে পাটি নিয়ে সর্বতলায় বসে আছে, দলের প্রতীক্ষা নেই। এমন দিন হতে পারে কালকে যদি মমতা ব্যানার্জি রাস্তায় 500 টাকা ব্যানার টাঙিয়ে তার সামনে ধর্নায় বসে, তৃণমূল কংগ্রেসের কিছু লোক গিয়ে ওই ব্যানারটাকে টেনে ছিঁড়ে ফেলে দেবে, বলবে তুমি মমতা ব্যানার্জি আকাশ থেকে দুঃখাদো, কাশফুলের প্রতীক ব্যবহার করার অধিকার তোমার নেই। এই দিন আমাদেরকে আমরা দেখছি। কেন দেখতে হবে না? আজকে বিপদতা জনতা, বিপদতা দেখমান সব ঠিক আছে। দেখলাম মমতা ব্যানার্জি, দেখলাম কালকে না বস্তু ফেসবুকে ভিডিও করে বলছেন যে সিপিএম ওকে তাড়িয়ে দিয়েছিল, ঠিক করেছিল। আরে সিপিএম তো ঠিক করেছিল, অনেক কিছু ঠিক করেছিল। সিপিএম বলেছিল সিঙ্গুরে কারখানা হবে, আমরা ঠিক করেছিলাম। আপনি সিঙ্গুরে কলকারখানা আটকে দেন, আপনি ভুল করেছেন। সিপিএম বলেছিল রাজনীতি করুন ভাবটা করে, রাজনীতি করবেন নামে ইমামরা ভুল কথা রাজনীতি করেছেন, আপনি ভুল করেছেন। সিপিএম রাজনীতি করতে কৃষককে নিয়ে, শ্রমিককে নিয়ে, আপনি রাজনীতি করতেন মন্দিরের পুরোহিত আর মসজিদের ইমামকে নিয়ে, আপনি ভুল করেছেন। সিপিএম ঠিক ছিল, সিপিএম অনেক ব্যাপারে ঠিক ছিল। আপনার কাছ থেকে ঠিক আছে, সার্টিফিকেট দিতে হবে না, কিন্তু আপনি এখন বলছেন ঋতব্রত দরকার যখন আমাদের সঙ্গে গদ্দারি করছিল তখন খুব আনন্দ হয়েছিল, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন। এখন তখন আপনার সঙ্গে গদ্দারি করছে, তখন আপনার সাথে সংক্রান্ত হয়েছে, কিন্তু আমার পেশা লাগবে, আমাদের লাগবে, ঠিক আছে, আমাদের লাগবে। এখন যখন আপনার সঙ্গে গদ্দারি হচ্ছে, এখন আমরা মজা দেখছি, কিন্তু সেটা বড় কথা নয়। আপনারা চুপ থেকে আমাদের কথা শুনছেন, তৃণমূলকে ভোট এসেছে সাধারণ মানুষ, তাদের কাছে আপনারা আমাদের শত্রু নয়, আমরাও আপনাদের শত্রু নই। আপনাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ করছি। আপনি বলছেন যে তোকে ক্ষমা করে ওকে আমি দলে নিয়েছিলাম, ওকে আমি সুযোগ করে দিয়েছিলাম, আপনার পুরোনো অপরাধ ক্ষমা করেছিলেন। সিপিএম ওকে কেন দল থেকে দাঁড়িয়েছিলেন? কোন রাজনৈতিক লাইনে কথা হয়েছিল বলে সিপিএম ওকে দাঁড়িয়েছিল? আমাদের পার্টি থেকে একসময় চালু মজুমদার, কামসার খানের মতো নেতারা সিপিআই থেকে একসময় বেরিয়ে গেছিলেন, কোনোদিন তো কোনো সিপিআই এর লোক আজ পর্যন্ত কোনদিন চালু মজুমদারকে নিয়ে, কানুসাল্লাহদেরকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলেন কেন? তাদের সঙ্গে আমাদের তফাৎটা ছিল রাজনৈতিক লাইনের তফাৎ। ফেরদুদ্দিন চৌধুরীর মতো মানুষ আমাদের পার্টি থেকে চলে গেছিলেন, সমীর কুন্ডের মতো মানুষ আমাদের পার্টি থেকে চলে গেছিলেন। সমীরটা কদিন আগে মারা গেলেন, তারা পিডিএস দল করেছিলেন। বললেন সাইফুদ্দিন চৌধুরীকে নিয়ে, সমীর কুন্ডকে নিয়ে সিপিআই এর ব্যক্তিগত স্তরে কোনো আক্রমণ করেনি, কেন করেনি? তাদের সঙ্গে রাজনৈতিক লাইনের তফাৎ, রাজনৈতিক বোঝাপড়ার তফাৎ।
আর যদি ঋতব্রত ব্যানার্জির সঙ্গে সিপিআইএম এর কোন রাজনৈতিক প্রশ্নে আমাদের অমিল থাকতো, আপনি ঋতব্রত ব্যানার্জিকে জায়গা দিতেন, তাহলে বড় একটি ছিল না আমাদের। ঋতব্রত ব্যানার্জিকে কেন সিপিআইএম দাঁড়িয়েছিল? এমনি দাঁড়িয়েছিল। ঋতব্রত ব্যানার্জির বিরুদ্ধে একটা মেয়ে ধর্ষণের অভিযোগ করেছিল, দর্শন করেছিল একটা মেয়েকে, সেই মেয়েটার কথা অনুযায়ী সেই কারণে সিপিআইএম দাঁড়িয়েছিল। আপনি মমতা ব্যানার্জি, আপনি কোন সিপিএম থেকে বহিষ্কৃত কোন সাধারণ ব্যক্তিকে আপনার দলে জায়গা দেননি। একজন সাধারণ মহিলা, বালুরঘাটের একজন তরুণী, তিনি নিজেরও নামটা প্রকাশ্যে এনেছিলেন, তার পরিচয় প্রকাশ্যে এনেছিলেন। তিনি আপনার কাছে শরণাপন্ন হয়েছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে চিঠি লিখেছিলেন, তিনি আপনার কাছে সমাধান চেয়েছিলেন, বলেছিলেন এই লোকটা আমাকে দিনের পর দিন ধর্ষণ করেছে। একটা রেপিস্ট, একটা ধর্ষককে আপনি আপনার দলে জায়গা দিয়েছিলেন। আপনি মমতা ব্যানার্জি নিজে একজন মুখ্যমন্ত্রী, নিজে একজন মহিলা। আজকে আপনার সঙ্গে আমাদের হাজার রাজনৈতিক লড়াই থাকতে পারে, কিন্তু আমরা নিশ্চিত একটা কথা বলি, ভারতের মতো একটা পুরুষতান্ত্রিক দেশ, সমাজের, আমাদের জীবনের, আমাদের নিজেদের পরিবার জীবনের প্রতিটা ক্ষেত্রে পুরুষেরা মহিলাদেরকে অবদমিত করে রেখে এসছে যুগের পর যুগ। ভারতের মতো এরকম একটা পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক একটা ব্যবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আমাদের হাজারটা রাজনৈতিক ফেরত থাকতে পারে, কিন্তু একজন মহিলা একটা সাধারণ পরিবারে জন্ম নিয়ে, তিনি কোনো বড় নেতামন্ত্রী মেয়ে নন, বড় ব্যবসাদার পরিবারের সন্তান নন, কলকাতার কালীঘাটের একটা সাধারণ পরিবারে জন্ম নিয়ে একজন মহিলা তার নিজের লড়াই করে আজকে রাজনীতির যে জায়গায় পৌঁছেছেন, তার সঙ্গে আমাদের রাজনীতির মত মিলুক কি না মিলুক, এটা তার একটা সাধারণ, এটা বহু মানুষ, বহু মহিলার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকে ভাবতেন যে হ্যাঁ, যে লড়াইটা আমরা করতে পারিনি সেই লড়াইটা আমাদের হয়ে উনি করেছেন। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একজন নিজে একজন মহিলা হয়ে, একটা মেয়ে ধর্ষিতা হয়ে আপনার কাছে বিচার চেয়েছিল, আপনার কোন দরকার ছিল না। আপনার 217 জন এমএলএ ছিল বিধানসভায়। পশ্চিমবাংলায় সরকার করতে 148 জন এমএলএ লাগে, আপনার ছিল 217 জন এমএলএ। আপনার 34 জন এমপি ছিল সেই সভায়। পশ্চিমবাংলার মোট 42 জন এমপি, আপনার একার 34 জন এমপি ছিল। রাজ্যসভার প্রায় সব এমপি আপনার, বাংলার সমস্ত মিউনিসিপ্যালিটি আপনার, কর্পোরেশন আপনার, পঞ্চায়েত আপনার, জেলা পরিষদ আপনার, সব আপনার। পাড়ার ক্লাব আপনার, পূজা কমিটি আপনার, বুদ্ধিজীবী আপনার, কালিদাম ফিল্ম ইন্ডাস্ট্রি আপনার, সব আপনার। আপনার কোনো দরকার ছিল না কোন বিতর্ক খবর 2 নম্বর 3 নম্বর লোককে। কিন্তু আপনাকে দেখাতে হবে এই পশ্চিমবাংলায় আমি সব, আমার বাইরে, আমার প্রভাবের বাইরে কোনো দল নেই, কোনো সংগঠন নেই। সিপিএমকে আমি যদি হারাতে হবে না, সিপিএমকে আমি এমন ভাবে শেষ করবো যেন ওরা কপাল চাপড়ায় যে একটা লোককে মুখ্যমন্ত্রী ভট্টাচার্য এমপি করলো, সেই যে মমতা ব্যানার্জি এখন ত্যাগ করছে। আপনার নিজেরাই সস্তা, নিজেরাই ঠুনকো ইগোকে চরিতার্থ করার জন্য দূর থেকে যে তৃণমূলের সমর্থকরাও শুনছেন, আপনারা বুকে হাত রেখে বলুন কথাটা ভুল করেছে কিনা। বাড়ি থেকে আইনের সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন কথাগুলো ভুল করছে কিনা। কি দরকার ছিল মমতা ব্যানার্জি এই দর্শক থেকে, এই চোখ থেকে? আপনার নিজের ঠুনকো করতে জিতে গেছে, বুঝতেন আপনি হেরে আছেন, সেটার জন্য কিছু একটা করছেন, তার একটা মানে থাকে। আপনি কমফোর্টেবল মেজরিটি নিয়ে জিতে আছেন, আপনার কোনো দরকার নেই অন্য কারো। আপনি তারপর ধর্ষণের অভিযুক্ত একটা লোককে আপনি আপনার দলে যেতে পারেন, তাকে আবার এমনি বলে আমি নাকি অপরাজিত বিল পাস করাচ্ছি মহিলাদের জন্য, ধর্ষকের বিরুদ্ধে। আপনি অপরাজিত বিলও পাস করাচ্ছেন, আবার আপনি ঋতব্রত ব্যানার্জিকে এমপিও বানাচ্ছেন। কি রাজনীতি আপনার? করে 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 তৃণমূল কংগ্রেসের সত্যিকার যারা খারাপ সময় থেকে মমতা ব্যানার্জি আবার বসতো, আগে সেই লোকগুলোকে পিড়ে ছুড়ে নেবে। আপনি এই সমস্ত ছাদ মাকে নিয়ে এসে আপনি পাটির মাথায় খুঁজতে থেকে মাথায় বেগি বানিয়ে পাঠিয়েছেন। এখন বলেছেন আমার সাথে বেইমানি করেছে, আপনি সিম্পাথি চাইছেন, আমাদের কাছে করুণা চাইছেন, সমবেদনা চাইছেন। আপনি সমবেদনা পাবেন নাকি আপনি পরিচয় দেবেন? কেন আপনি একজন মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে একটা ধর্ষককে পাঠালেন? আপনি ওর বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন ওই গ্রেফতার করার জন্য। আপনাদের মনে সেই কৃষ্ণ পালিয়েছিল, ওর বাড়িতে আপনি সিআইডি পাঠিয়েছিলেন। ওর মা সেই সিআইডির কাছ থেকে সেই কিছু দিনের ওর বাড়ি করতে সিআইডি অফিসার এসেছিল যে আমাদেরকে হাজির রাখতে হবে, অ্যাবসকন্ডিং ছিল, পালিয়েছিল। তৃণমূল মিছিল করেছিল, যে বালুরঘাটের একটা মেয়েকে ধর্ষণ করেছে বালুরঘাট শহরে তৃণমূল মিছিল করেছিল। সেই ছবি আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, কেউ চাইলে এখন দেখাতে পারে, আমার মোবাইলে রয়েছে, মোবাইলে রয়েছে। বাংলার রামরহিম ধর্ষক সাংসদ ঋতব্রত ব্যানার্জি শাস্তি চাই। একটা লোককে ধর্ষক বলে তার শাস্তি চেয়ে আপনার দলের মধ্যে মিছিল করতো।
আপনি তাকে আপনার দলের নেত্রী বানিয়ে দিলেন, আপনি জবাব দেবেন না? কেন চেয়ারে বসা থেকে ঋতব্রত ব্যানার্জি থেকে শুরু করে আপনি করেন সন্দিগ্ধ সব করা প্রশ্নকে দিনের মধ্যে মাস গেছেন? কেন আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী নিজেকে বাংলা নিজের মেয়ে বলেন? আপনি বাংলা নিজের মেয়ে, বসবা যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টটা সে বাংলা মেয়ে ছিল না? আপনার নাম করে তাকে ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণ করা হলো, সে বাংলা মেয়ে ছিল না? বাবুল ঘাটের যে মেয়েটা আপনার কাছে কি আবেদন করেছে যে মমতা ব্যানার্জি ঋতব্রত ব্যানার্জি আমাকে দিনের পর দিন ধর্ষণ করেছে, আপনি আমাকে বিচার দিন, সেই মেয়েটা বাংলা নিজের মেয়ে ছিল না? আপনি তার ধর্ষককে আপনার দলের নেতা বানিয়ে বাংলার নিজের মেয়ে বলে ভোট পেয়েছেন। এখন সব গেছে, এখন আমাদেরকে বলতে এসছে যে এখন বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য বামপন্থীদের বলছি, অতি বামপন্থীদের বলছি আমরা সমর্থন করুন। মানে কত বড় ধান্দাবাজ হতে পারে একটা মানুষ। এখন বলছে বিজেপির বিরুদ্ধে বামপন্থীরা আমাকে সমর্থন করুন, আর আজ থেকে 20 বছর আগে বিজেপির কাছে গিয়ে বলতেন বামপন্থীদের বিরুদ্ধে বিজেপি আমাকে সমর্থন করুন। কি ধন্যবাদ, কি ধন্যবাদ। মানে বামপন্থী বিজেপি লড়ে বলুন, ওনার যখন সুবিধা হবে, উনি যখন জাতিকে হবে তখন জাতিকে তার সমর্থন দিয়ে থাকবেন। আপনাকে আমরা সমর্থন করবো বিজেপির বিরুদ্ধে। এই রাজনীতি মোট সাক্ষী আছে, এই ভবানীপুর মোট সাক্ষী আছে, হাজরার সাক্ষী আছে, ওদিকে কালীগঞ্জ সবই সাক্ষী আছে। আমরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, মিছিল করেছি বলে আপনি মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়ে আমাদেরকে কুকুরের মতো রাস্তায় ফেলে বেড়েছেন, এই রাজনীতি বলে মারতে মারতে পুলিশের কথা বলেছেন, মনে নেই? আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বামপন্থীদের চাই, আমরা বিজেপির বিরুদ্ধে ধর্মঘট করেছিলাম বলে রাস্তায় ফেলে কুকুরের মতো মারতে মারতে পাশে তুলেছিলেন। আপনাদেরকে বলছি, মমতা ব্যানার্জি আপনাকে বলছি, আপনার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, আপনি বা বাড়িতে বসে আছেন, বাড়িতে বসে থাকুন। আর আপনার আমাদের ঘরের ভাইপোকে সামনে নিয়ে আর রাজনীতি করবেন না, উদ্ধার রাজনীতি হবে না। আরে বাবা, সাগর দিয়ে লাঙল চাষ হয় না। ও আপনার মুখ্যমন্ত্রী ছিলেন, ও আপনার ভাইপো ডায়মন্ড হারবারের ব্যক্তি হয়েছিল। কৃষি মুখ্যমন্ত্রী না হলে ডায়মন্ড হারবারের লোকসভা ভোট ছেড়ে দিন, পাড়ার একটা শনি মন্দিরের কমিটি জেলার ক্ষমতা ছিল অভিষেক ব্যানার্জি। সাগরকে দিয়ে লাঙল চাষ করা যায় না। জেলার পরে বিজেপি আসবে, আমরা জিতবো, বিজেপি আসবে। বিজেপি টি মানে টিম আর যে মানে যুদ্ধ, টিমের মানে যুদ্ধ কবিতা। তারপরে গেছে হাসপাতালে, সেখানে মমতা চলে গেছে, ডাক্তার ভর্তি নেয়নি, বলতে আপনার ভাইকে কিছু হয়নি, ভাইকে ভালো আছে, হয়নি। এই পৃথিবীর প্রথম কৃষি যে ভাইকে ভালো আছে শুনে লেগে যায়। চিন্তা করুন, আমাদের যদি বাড়ির লোক হাসপাতালে ভর্তি থাকে, আমরা রোজকে ডাক্তারকে জিজ্ঞেস করি ডাক্তারবাবু কবে বাড়ি ছাড়বে। ডাক্তার যদি বলে যে এখনো ছাড়া যাবে না, শরীর খারাপ, আমাদের টেনশন হয়, চিন্তা হয়। যদি বলে ভালো আছে, বাড়ি নিয়ে যাবে, বাড়ি নিয়ে গেলে আমরা খুশি হই। কোথা থেকে কৃষি ভগবান জানে, ডাক্তার বলছে আপনার ভাইপো শরীর ভালো, ওকে বাড়ি নিয়ে যান, খুশি লেগে যাবে না। কে বলেছে আমার ভাইপো ভালো আছে, আমার ভাইপো মরে যাবে, ভর্তি করা হাসপাতালে, ভর্তি লোক হলো না হাসপাতালে, বাড়িতে আসো তো, কি হলো, মরে গেল না, কি হলো, কিন্তু বেঁচে আছে নারকবাজি ছিল, দেখানি ছিল হাসপাতালে। ডাক্তারদেরকে বলছি এদের দেখানো, এদের নারকবাজির দিন গেছে, কিন্তু পশ্চিমবাংলা আসতে এসছে, সংকট এসছে, বৃষ্টি আসছে, আমার কথাকে নিয়ে বলে শেষ করছি। ওখান থেকে শুরু করে বাংলার খেটে খাওয়া মানুষের উপর যে পিছিয়ে উল্টোটা নেমে এসছে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। পশ্চিমবাংলা এই সরকারকে নিয়ে দেখবেন অনেক জায়গায় বলছে বাকি কথা হয়েছে, জীবিকার কথা, বাকি কথা বলতে পারতে ভালো হতো, কিন্তু এখন বাংলাদেশের অবস্থা খারাপ হচ্ছে, আমার দীর্ঘ কথা বলার সুযোগ নেই। নিশ্চয়ই আমার আগে বিরাট কি বলেছে, বাকিরা বলে থাকলে আমি যদি একটা আপনাদের কথা বলছি, যদি এখন কেন্দ্রে নিয়ে কোনো কথা হলে ওরা অপারেশন সানশাইন বলে, বঙ্কা বলে অপারেশন হয়েছিল এই রাষ্ট্রীয় গোল্ডেন রোডে। অপারেশন সানশাইন 96 সালে আপনারা জানেন, শুধুমাত্র হকারের বিশেষ করে ছিল না, অপারেশন সানশাইন ছিল প্রত্যেক হকারকে 15 বছর দেওয়া প্রজেক্ট ছিল অপারেশন সানশাইন। বাইপাসে 100 করে স্মলের উন্নতিতে আজকে যেখানে কসবানি মার্কেট আপনারা জানেন, ওটাকে আমরা কসবা মার্কেটের হকার মেলা জানি। আপনি কসবাই সেখানে এসে চেষ্টা করবেন, আপনাদের বন্ধু বান্ধব বান্ধবী যারা আছে তারা বলে হকার মেলা, ওটাকে আমরা হকার মেলা বলবো। ওটাকে তৈরি করেছিলেন জ্যোতি বসু, ওটাকে হকারদের পুনর্বাসনের জন্য। এই মমতা ব্যানার্জি তখন এই সমস্ত হকারদেরকে ঘুরে ঘুরে বুঝিয়েছিলেন যে ওখানে পুনর্বাসন দেবে না, তুমি ওখানে কাস্টমার পাবে না, একটা ফাঁকা জায়গা। সত্যি 96-97 সাল জ্যোতি বসু বারবার করে বলছেন যে বাইপাস কানেক্টটা তৈরি হচ্ছে, তখন কালীগঞ্জ চোখের উপায়ে এখন যেখানে দোলনাথপুরের পর থেকে আর বাইপাস কানেক্টটা ছিল না, একদিকের রাস্তা ছিল। কিন্তু ওই 96-95-96 সালে ওই বাইপাস কানেক্টটা শুরু হয়েছে। জ্যোতি বসুরা বারবার বলেছিলেন, আমাদের সরকার বারবার বলেছিল
যে সময় সুভাষ চক্রবর্তী, শ্যামা চক্রবর্তী, কান্তি গাঙ্গুলীরা বলেছিলেন কয়েক বছরের মধ্যে এলাকার চেয়ার পাল্টে যাবে, এখানে দোকান নেই, ব্যবসায় এমন ব্যবসা করবেন, গত 20 বছর থেকে ব্যবসা করবেন, সামনে 2 বছর তার থেকে ভালো ব্যবসা করতে পারবেন যদি এখানে দোকান নিয়েছেন। মমতা ব্যানার্জি সেখানে গিয়েছিলেন দোকান না দেওয়ার জন্য। আজকে আপনারা বলুন, আপনারা রাষ্ট্রীয় মানুষ, আপনারা বিচার করুন। আজকে একটা পুলিশ মহলের দুটো দিকে ওই হকার মার্কেটে একটা দোকানের দাম মতো হবে, একটা দোকানের খারাপ হবে। আজকে কোটি টাকা দিয়ে ওখানে একটা দোকান পাবেন না আপনি। আমাদের সরকার করে কিন্তু স্মার্ট আছে, তাই আমরা সরকারের কাছে আবেদন করছি 15 বছর দিন যে মানুষগুলো কেটে খাচ্ছে, যারা চুরি করছে না, ডাকাতি করছে না, যে মানুষগুলো পরিশ্রম করে উপার্জন করছে, তাদের পরিশ্রম করে উপার্জনের রাস্তা বন্ধ করবেন না। 15 বছর দিন তাদের ব্যবসা করার জায়গা করে সুযোগ করে দিন। আর যদি 15 বছর না দিয়ে অপরাধ করেছেন তারা ওই মূল্যের সামনে আমরা দাঁড়াবো। আমার কথাটা আমি বলে শেষ করছি, আমাদের বিরুদ্ধে ওরা চুরির অভিযোগ করতে পারবে না। আমরা যেভাবে লাভ পতাকা ধরি সেইভাবে আমরা চুরির টাকা ধরি না। আমাদের বিরুদ্ধে ওরা চুরির অভিযোগ করতে পারবে না। আমাদের হাতে জেলে যাওয়ার ভয় নেই, জেলে আমাদের যেতে হতে পারে। সকাল ছেলের সময় মূল্যধরের সামনে দাঁড়িয়ে, বাড়ি ভাঙার সময় মূল্যধরের সামনে দাঁড়িয়ে যদি জেলে যেতে হয়, জানবেন হাসতে হাসতে মাথা উঁচু করে চলে যাবো এবং জেল থেকে বেরিয়ে আমরা আবার বিজেপির মূল্যধরের সামনে দাঁড়াবো। আপনাদের কাছে কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই